সহপাঠী নিহতের জেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি, দাবি পূরণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম। গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কারিগরি কারণে ২২ শিক্ষার্থীর ভর্তি বাতিল, দুশ্চিন্তায় অভিভাবকরা, তদন্ত কমিটি গঠন। আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ করে দিতে চায় না বিএনপিও, জেলে থাকার কারণেই খালেদা জিয়া বেশি অসুস্থ, বললেন ফখরুল। চট্টগ্রামে সিআরবি এলাকায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, অস্ত্র মাদক উদ্ধারে ৪ শতাধিক বাড়ি ঘরে তল্লাশি। শরীয়তপুরে জাজিরায় নদী রক্ষা বাঁধের ১০০ মিটারে ধস, রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলনকে দুষছেন স্থানীয়রা। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ নিউজ 24 দেশের সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। সচিবালয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফ করছেন মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। দুটো অনুষ্ঠান করা, এটার গুরুত্ব অনেক সময় কমে যায়। এই সিদ্ধান্ত হয়েছে, এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই প্রস্তাব এসেছিল। সিদ্ধান্ত হয়েছে যে দুটোকে মার্চ করে আমরা 18 তারিখ, ডিসেম্বর মাসে 18 তারিখ প্রতি বছর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন করব। এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়গুলি। এইটা এত বিস্তারিত বলা সমীচীন হবে না, অনেক সময় লাগবার কথা। অনেকগুলি হ্যাঁ স্যালিয়েন্ট ফিচার্সগুলি বলা যেতে পারে। যেমন কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত, জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে, কগনিজেন্সে নেওয়া যাবে। একটা দুটো বলি, আমার সব কিছু মনে থাকবে না, আপনাদের মতো স্মরণশক্তি আমার অত ভালো না। আর একটা জিনিস আছে, যেমন একটা বিষয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু সিদ্ধান্ত যে পাবলিক হিয়ারিং হবে কিনা। যেমন অনেক সময় দেখা যায় যে কেউ ছবি নিতে চান, ভিডিও অডিও এগুলো রেকর্ড করতে চান যে কোর্ট প্রসিডিংয়ের। তো সেটা একটা অভিনবত্ব বা আমরা একটা মডার্ন হয়েছি, প্রোগ্রেসিভ হয়েছি, এটা আলাপ আলোচনা হয়েছে যে আমরা কোর্টের ডিসকাশনে ছেড়ে দিতে পারি। কোর্ট হয়তো এগুলি পরবর্তীকালের রেকর্ড হিসেবে সংরক্ষণের জন্য তারা হয়তো অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে পারে। এই আইনের প্রভিশনটা রাখা হয়েছে। এছাড়া আরও আছে যে ইন্টারলোকিউটরি অ্যাপিল, যেন একটা মামলার প্রসিডিং চলছে, প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ অ্যাপিল করতে চাইতে পারেন যে এই অর্ডারটা বা এই অংশটুকু আমি মানি না, সেই ওই ইন্টারলোকিউটরি অ্যাপিল তারা করতে পারবেন। এই প্রভিশন যুক্ত হয়েছে এবং সেটা একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে যে 30 দিনের মধ্যে সেটা নিষ্পত্তি করতে হবে। আইনের এই ধরনের কিছু বিধান সংযুক্ত হয়েছে। আমার সামনে যদি এটা থাকতো বা একটু বেশি সময় ধরে আমি এখানে কথা বলতে পারতাম, তাহলে হয়তো এই বিষয়টার পলিটিক্যাল কনোটেশন আছে। তো আমার মনে হয় জনাব প্রফেসর আসিফ নজরুল আজকে হয়তো আপনাদের সাথে এই বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলতে পারবেন। অন্তত 20টা সেকশনের সংশোধনী আছে।
আলোচনা, হ্যাঁ এটা টেবিলে ছিল, ওই বিষয়টা টেবিলে ছিল, কিন্তু সেই বিষয়ে কি আলোচনা হয়েছে আমার মনে হয় আপনারা আরো বিস্তারিত না শুনলে তৃপ্ত হবেন না। এটা প্রফেসর আসিফ নজরুল মাননীয় উপদেষ্টা, উনি যখন আপনাদের সাথে বলবেন তখন আরো সুন্দরভাবে উনি বুঝাতে পারবেন, আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। বাজার মূল্য নিয়ে আজকে পার্টিকুলারলি খুব আলোচনা হয়নি, তবে শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। শ্রম পরিস্থিতিতে আসলে সকলেই উদ্বিগ্ন। আমাদের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে যে কতগুলি গলার কাটার মতো কিছু সংস্থা বা প্রতিষ্ঠান বা কোম্পানি রয়ে গেছে, যাদের কারণে অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের আশেপাশের যেগুলি ভালোভাবে রান করার মতো কোম্পানি, তারাও দেখা যাচ্ছে এফেক্টেড হচ্ছে। এই সবগুলি নিয়ে কথা হয়েছে। এই কথাটা চলমান, আপনারা বুঝতে পারছেন যে এটা তো একদিন দুদিনে রিজলভ করে ফেলা যায় না। এখানে আর্থিক সংশ্লেষ আছে, এখানে ম্যানেজারিয়াল বিষয় আছে, সেগুলি আলাপ হয়েছে। আমি আজহার লিমন, আমি এখন টিভি থেকে এসেছি। আপনি নিজেও বললেন এবং ওই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাদেরকে একটা কাগজ পাঠানো হয়েছে, সেখানে এরকম দেখা যাচ্ছে যে অডিও ভিডিওর মাধ্যমে বিচার কাজ সম্প্রচার ও ধারণ করার এরকম একটা সুযোগ। এগুলো কি যে গণমাধ্যমগুলোর জন্য সুযোগ থাকবে? আর একটা ব্যাপার ছিল যে বিদেশ থেকে আইনজীবী আনা, এরকম অনেক কিছু আলোচনায় ছিল, সেগুলো সম্পর্কে বলতে পারেন এই আইসিটি অ্যাক্টের ব্যাপারে? ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন করেছে। এটা আমাকে স্মরণ করিয়ে দিল। হ্যাঁ, এটা এই যে অবজারভার রাখার যে বিষয়টা, বাইরে থেকে কাউকে আনা, এটা আগের আইনে ছিল না, এই নতুন আইনে এটার সংযোজন করা হয়েছে। আর যেটা বললেন যে সম্প্রচার করা হবে কিনা, সম্প্রচার করা হবে না। তবে আদালত যদি মনে করেন যে ভবিষ্যতের রেকর্ড করার ঐতিহাসিক বিষয়, এগুলি রেকর্ড করার স্বার্থে যদি অডিও ভিডিও সংরক্ষণ করতে চান, তারা করবেন, কিন্তু বাইরে সম্প্রচার হবে না। এই নীতিগতভাবে এটাই সিদ্ধান্ত। আমি যদি ইয়েস নো প্রশ্ন করেন তাহলে নো। আমি আজহারুল ইসলাম, যুগান্তরে কাজ করি। বিদেশ থেকে যারা থাকতেন, ভিকটিম থাকতেন, তাদের ভিকটিম ধরা তাদের উকিল রাখার সুযোগ থাকবে কিনা? অবজারভারটা তো বললেন, অবজারভারটা বললেন, কিন্তু আমি যদি চাই আমি লন্ডন থেকে একজন এখানে ব্যারিস্টার নিয়ে আসবো, এটা আমার পক্ষে সম্ভব কিনা? এইটা আমার মনে হয় প্রফেসর আসিফ নজরুল আরো ভালোভাবে বোঝাতে পারবেন আপনাদের। উনি এই ধরনের বিষয়গুলি যাতে কভার করতে পারেন, সেই জন্য উনি আরো বিস্তারিতভাবে বলবার জন্য ইভেন্ট করেছেন, একটা প্রোগ্রাম করেছেন। না, আজকে আলোচনা ছিল। আমি একটু কনফিউজ, বিদেশি আইনজ্ঞ নিয়োগ করা যাবে কিংবা যাবে না, এটা কি হেড আইন মধ্যে কোনো ইয়ে আছে? না, সুযোগ আছে, বিদেশি আইনজ্ঞ নিয়োগ করা যাবে, আর অবজারভার থাকতে পারবে বাইরে। রাইট। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল আমার, যে দ্রুত সরবরাহ আইনটা, এটা কি রোহিত কর্মের প্রস্তাব গৃহীত হয়েছে? হ্যাঁ, তাই তো বলেছি। ঠিক আছে, আমি জাস্ট নির্বাচনে কোনো কথা উচ্চারিত হয়নি। বৈষম্য করা যাবে না। প্রধান উপদেষ্টা কোনো অনুশাসন বা বিশেষ নির্দেশনা দিয়েছেন কিনা বা যারা কর্মকর্তা ছিলেন এইখানে সচিবালয় কর্মকর্তা ছিলেন না, আজকে সভায় এই ধরনের কোনো কথা হয়। দর্শক, ব্রিফ করছিলেন মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ৮ দফা দাবি পূরণের লক্ষ্যে কর্মসূচি পালন করে 53 ব্যাচের শিক্ষার্থীরা। দাবিগুলো পূরণে প্রশাসনকে 48 ঘন্টা সময় বেঁধে দেয় শিক্ষার্থীরা।
ব্লকেট কর্মসূচি পালন করতে সকাল 6:45 থেকে বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত সহ 8 দফা দাবির সমর্থনে নানা স্লোগান দিতে দেখা যায় তাদের। এতে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলো দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আফসানা মৃত্যুর ঘটনাকে প্রশাসনের ব্যর্থতা বলছেন শিক্ষার্থীরা। সন্ধ্যার পরে অটো ঠিক কতটা জোরে চলে, আমাদের অটোগুলো ঠিকঠাক মতো কোনো প্রশিক্ষণ নাই। 48 ঘন্টার মধ্যে দাবিগুলো পূরণের অগ্রগতি না দেখা গেলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা। সিসিটিভি ক্যামেরা বসানোর কথা, তদন্ত কমিটির কথা, সেই প্রত্যেকটা কাজ কতটুকু আগালো, আসলেও আগালো কিনা, সেগুলো আমরা আজকে 4টার সময় মোমবাতি মিছিল নিয়ে ভিসি স্যারের সাথে দেখা করব। কেন একটা বাসাবাড়ির মতো জায়গায় এখনো পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার করা হয়নি, যেখানে সব সুযোগ সুবিধা আছে, সেখানে 3টা স্টেক হোল্ডারকে আমরা দাবি করতেছি। সেই জায়গা থেকে আমাদের আন্দোলন। এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে ডেপুটি রেজিস্ট্রার সহ 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে মঙ্গলবার রাতে আফসানার নিহত হওয়ার পর ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন, সার্বিক নিরাপত্তা সহ 8 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সহপাঠী নিহতের জেরে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যেমনটি বলছিলাম। আর সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সেখানে এই মুহূর্তে কেমন পরিস্থিতি বিরাজ করছে এবং শিক্ষার্থীরা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন এবং তার আগে একটা প্রতিবেদন দেখাচ্ছিলেন, এবং আমরা কিন্তু সেই সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা এখানে অবস্থান করছি, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থী কিন্তু যে 3 চাকার যে গাড়ি অটোরিকশার ধাক্কায় তিনি নিহত হয়েছেন, এবং এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু সারাদিনই কিন্তু নানান কর্মসূচি পালন করা হচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু উপাচার্য তিনি ব্রিফিং করেছেন এবং 8 দফা দাবি তিনি কিন্তু আসলে মেনে নিয়েছেন। তাদের যে এই আফসানা করিম রাশির যে বন্ধুরা এবং তার সহকর্মীরা, সহপাঠীরা কিন্তু আন্দোলন করছে, সারাদিনই কিন্তু আন্দোলন করছে। এখনও কিন্তু যে আলটিমেটাম দিয়েছে, সেই আলটিমেটামের কিন্তু 8 দফা দাবি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের কর্মসূচি পালন করছে। আমরা যদি আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই মুহূর্তে আসলে আপনাদের কি কি কর্মসূচি রয়েছে এবং সন্ধ্যায় কি কি কর্মসূচি পালন করছে? আমাদের এই আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু শোক পালিত হচ্ছে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা কিন্তু ক্লাস পরীক্ষা বর্জন করেছে। এই মুহূর্তে যারা এই ক্যাম্পাসে 53 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু সন্ধ্যায় মাথায় সাদা কাপড় বেঁধে কিন্তু প্রতিবাদ জানাবে, সে মিছিল করবে। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এরকম মৃত্যু আসলে আমরা কামনা করিনি। আজকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক তালা দেওয়া হয়েছে, ক্যাম্পাসে এখন কোনো রিক্সা চলাচল করছে না ব্যাটারি চালিত, কিন্তু দেখা যাচ্ছে যে যখন কোনো একটা প্রাণ ঝরার পরেই প্রশাসন আসলে সেখানে তাদের হদিশ পাওয়া যায়, কিন্তু এছাড়াও তাদের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। রাস্তায়, আমাদের ক্যাম্পাসের রাস্তায় ল্যাম্প পোস্ট নাই, সিসিটিভি ফুটেজ, সেই গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে আমরা বলতেছি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি থাকবে, কিন্তু সিসিটিভি সচল করার কোনো আমরা পদক্ষেপ নিতে দেখছি না। মেডিকেলের অব্যবস্থাপনা, পুরো ক্যাম্পাসটা একটা অব্যবস্থাপনা পরিণত হয়েছে। আমরা চাই অতি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন পদক্ষেপ নেবে, যাতে আর কোনো একটা রাঁচির যাতে এরকম মৃত্যু না হয়, অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন না ঘটে। যেমনটা আসলে বলছেন, এবং এখনও কিন্তু শিক্ষার্থীরা এখনও কিন্তু ক্ষুব্ধ, এবং তারা বলছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু আসলে সিসি ক্যামেরা নেই এবং পোস্টিং যে লাইট সেগুলি না থাকার কারণে আসলে তারা মূলত ক্ষুব্ধ, এবং প্রত্যেকটা মূল ফটকে কিন্তু তালা ঝুলিয়ে দিচ্ছে। এবং শিক্ষা প্রতিষ্ঠানে আপনি জানেন যে আজকে সকাল থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা তালা ঝুলিয়ে দিয়ে কিন্তু আন্দোলন করছে, এবং এখান থেকে যে 8 দফা যে দাবি দিয়েছে, এখন পর্যন্ত সেই যেই রিক্সা চালক যেই রাশিকে যারা ধাক্কা দিয়ে মেরেছে তাকে এখনও আটক করা হয়নি, এবং এই ঘটনা এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। তারা বলছে যে পুলিশ কিন্তু এখন প্রত্যেকটা পয়েন্টে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, এবং এই ঘটনায় যে জড়িত যে অটোরিক্সা চালক তাকে ধরতে কিন্তু অভিযান চলছে। এই ছিল আমার কাছে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাশি দুর্ঘটনার সর্বশেষ খবর। নাজমুল, আপনাকে ধন্যবাদ। আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক।
স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। গাজীপুরের জিরানী বাজার এলাকায় বাস চাপায় এক নারী শ্রমিক নিহতের গুজবে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। তারা জানান, সকালে কারখানায় উপস্থিত হওয়ার জন্য বের হলে মহাসড়ক পারাপারের সময় বাস চাপায় এক নারী শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 22 শিক্ষার্থীকে ভর্তি করেও আবার তাদের ভর্তি বাতিল করায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। সেই সাথে দুশ্চিন্তায় পড়েছেন তাদের অভিভাবকরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, কারিগরি কারণে তাদের ভর্তিতে সমস্যা হয়েছে। খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোটায় 22 জন শিক্ষার্থী ভর্তি ক্লাস শুরু করে দিয়েছিলেন। এদের মধ্যে অনেকেই অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল করেও এই বিশ্ববিদ্যালয়ের পছন্দের বিভাগে ভর্তি হয়েছিলেন। কোটার যে লিস্টটা দিল সেখানে আমরা তার মধ্যে 22 জন আমরা আছি। এখন 22 জনের এখানে আমাদের সাবজেক্ট আসছে, ভার্সিটিতে আসছে। আমরা অনেকে মাইগ্রেশন অফ করে দিচ্ছি, অনেকের হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করে দিচ্ছে, আবার অনেকের হচ্ছে যে সাবজেক্ট নাই। স্যাররা কোনো ডকুমেন্টস দেন। আমি বলছি যে স্যার আমাদের তো ব্যাংক পেমেন্ট দেওয়া হয় নাই, এটা কখন দিবেন? পরে বলতেছে এটা সমস্যা নাই, তোমাদের ভর্তি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তোমরা যাও। 27 তারিখে এখানে এসে ভর্তি হয়েছি এবং 11 তারিখে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে এবং আমি একদিন ক্লাসও করছি। ক্লাস পরীক্ষা চলা অবস্থায় মোবাইলে SMS দিয়ে এসব শিক্ষার্থীদের জানানো হয় তাদের ভর্তি বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। আর কোথাও ভাইবা দিন, আমার তো অন্য ভার্সিটিতে যাবে না, তাহলে কি আমার ভর্তি কি বাতিল? তখন উনি বলতেছি না ভর্তি বাতিল না, মানে অনিশ্চয়তা একটা আশা দেখাচ্ছে। ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, এটা ক্লাস হবে এটাই জানি। হঠাৎ করে ফোন দিয়ে কাউকে মেসেজ দিয়ে বলতেছে যে না তোমার ভর্তি বাতিল। এই সমস্যাটার জন্য অনেক ছাত্র তাদের পূর্বের ভার্সিটি হোক ন্যাশনাল হোক সেগুলো ছেড়ে চলে আসছে। এখন তাদের শেষ সম্বলটা এখানেই। এই যে বাচ্চাগুলো অসুবিধা হয়েছে, এ কি বাচ্চাদের ভুল? তা বললো না, তাহলে আমি কেন ওরা দায় নেবে? এর দায় কেন ওরা ভুগবে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে কারিগরি সমস্যার কারণে তাদের ভর্তি বাতিল করা হয়েছে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে এমন তামাশা বন্ধ করে যৌক্তিক সিদ্ধান্ত নেবে প্রশাসন, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দেশের সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলস। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 দেশের সংবাদে। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ বিএনপি দিচ্ছে না জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কে রাজনীতি করবে আর কে করবে না সেটা জনগণ নির্ধারণ করবে। তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাউকে বাধা দিতে পারে না। বুধবার ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির আঙিনায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। জানান, বিগত সরকার যে পরিমাণ হত্যা ও লুট করেছে তার দায়ে শেখ হাসিনা সহ সকলকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান ফখরুল। কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে, রাজনীতি করবে, কে রাজনীতি করবে না সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোন দলকে নির্বাচন করতে দিতে বাধা করিনি। কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে।
আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেওয়ার মাধ্যমে শেখ হাসিনার মতো দৈত্য সৃষ্টি হয়েছে, তাই ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে। কুড়িগ্রামের উলিপুরে এক জনসভায় কথা বলেছেন বিএনপির সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকবে না, এটা তারেক রহমানের নির্দেশনা। আগামী দিনে বিএনপিকে জনগণ রায় দিলে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই সরকার 31 দফা বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেওয়া, যার মাধ্যমে হাসিনার মতো দৈত্য সৃষ্টি হয়েছে, সেই দৈত্য যাতে আর সৃষ্টি না হয়, ক্ষমতার বন্টন হবে, ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হবে। 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সিআরবি এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা, মাদক এবং দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় পুলিশের তালিকাভুক্ত মাদক সম্রাজ্ঞী হিরুনি সহ 4 জনকে আটক করে তারা। ভোর 6টায় শুরু হওয়া অভিযানে 9 প্লাটুন সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি অংশ নেন। এ সময় অবৈধ অস্ত্র এবং মাদক উদ্ধারে প্রায় 4 শতাধিক বাড়ি ঘরে তল্লাশি চালায় যৌথ বাহিনী। হিরুনি বেগম পুলিশের তালিকাভুক্ত মাদক সম্রাজ্ঞী। হিরুনি এবং ইদুসহ তালিকাভুক্ত সন্ত্রাসীদের আস্তানা সিআরবি এলাকায় ভোর থেকে মাদক এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এর আগে একাধিকবার অভিযান চালিয়ে এসব মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনী। এবার যৌথ বাহিনীর অভিযানে হিরুনি গ্রেপ্তার হলেও পালিয়ে যায় ইদু। এই এলাকায় ইদু, এই যে হিরুনি এবং এর একটা মাদক ব্যবসা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে, কিন্তু এই জায়গাটাতে চারদিক দিয়ে পালানোর পর থেকে আমরা বেশ কয়েকবার অপারেশন করেছি, কিন্তু তারা কোনো না কোনোভাবে তারা সরে যায়। তো আমরা এবার পর্যাপ্ত সেনাবাহিনী, বিজিবি এবং যে পুলিশের সহযোগিতায় এই অপারেশন করার কারণে মোটামুটি আমরা এই হিরুনি পালাতে পারিনি। সন্ত্রাস এবং মাদক নির্মূলে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। কলোনি তারা গড়ে তুলছে, এই ব্যাপারে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা যোগাযোগ করব এবং এই জিনিসটা আমরা উচ্ছেদ করার চেষ্টা করব। উচ্ছেদ করলে অপরাধ অনেকাংশে কমে যাবে। আমি আশা রাখি এটা রেলওয়ে কর্তৃপক্ষের আরেকটু সজাগ হওয়া দরকার। শীর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্র এবং মাদক উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযানে 9 প্লাটুন সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি অংশ নেন। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। রাতের আধারে গৃহস্থালির বর্জ্য সংগ্রহে নেমেছে সিটি কর্পোরেশনের এক ঝাঁক পরিচ্ছন্ন কর্মী। ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করেই দিনে চট্টগ্রাম শহরের সৌন্দর্য বাড়ানোর চেষ্টা মেয়র শাহাদাতের। এমনকি গভীর রাতে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করছেন তিনি। গ্রিন সিটি ক্লিন সিটি নগরবাসীকে উপহার দিতে এমন উদ্যোগ বললেন মেয়র শাহাদাত। মেয়রের এমন পরিকল্পনাকে ইতিবাচক হিসেবে দেখছে নগর পরিকল্পনাবিদ। এইভাবে চট্টগ্রাম নগরের 41টি ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা কাজ চালাচ্ছে সিটি কর্পোরেশন। দিনে গৃহস্থালির কোনো বর্জ্য থাকবে না, রাতেই পরিষ্কার করা হবে, এমন ঘোষণার বাস্তবায়নে মেয়র শাহাদাত নিজেই রাতের আধারে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন, দিচ্ছেন দিক নির্দেশনাও। মেয়রের এমন তৎপরতায় নড়েচড়ে বসেছে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। মেয়র বলছেন, নিরাপদ, পরিষ্কার পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে এমন ছুটাছুটি তার। লাস্ট 4 to 5 ডেজ এটা শুরু হয়েছে এবং একটা চমৎকার একটা কাজ তারা করছে। তারপরেও আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আমি বলেছি যে এটা আমাদের জানাতে। আমরা অবশ্যই যেসব জায়গায় পরিচ্ছন্ন কর্মকর্তারা কাজ করছে না সে জায়গায় আমরা সেটাকে জোর দিচ্ছি। এমন উদ্যোগে খুশি নগরবাসী, আবার নানা অভিযোগও রয়েছে বাসিন্দাদের। প্রতিদিন 10টার পরেই
সুইপারে এসে ঠিক টাইমের মতো রাস্তার একটি ময়লা থাকে না, সব পরিষ্কার করে নিয়ে যায়। উনি যেটা মুখে বলে সেটা সফল করার চেষ্টা করে ডক্টর সাদত সাহেব। তবে লোক দেখানো উদ্যোগ না নিয়ে পরিকল্পিতভাবে মেয়রের ঘোষণার বাস্তবায়ন চান এই নগর পরিকল্পনাবিদ। আমার মনে হয় এখানে রাতের বেলা ময়লা পরিচ্ছন্ন করাটা খুবই সম্ভব, সেখানে জনগণকে সম্পৃক্ত এবং তাদেরকে উদ্দীপ্ত করা, এই দুইটা যদি করা হয় তাহলে সফল হবে। পরিচ্ছন্নতা কর্মীর গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন মেয়র। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। প্রতি বছরের মতো ডায়মন্ড হাউসের ঈদ কুপন রাফেল ড্রয়ের মাধ্যমে ভাগ্যবান ক্রেতাদের মাঝে 2 ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেছে বাংলাদেশের ডায়মন্ড শিল্পের প্রতিষ্ঠান ডায়মন্ড হাউস। ধানমন্ডির একটি রেস্টুরেন্টে এই রাফেল ড্রয়ের আয়োজন করা হয়। ভাগ্যবান বিজয়ীদের মধ্যে ডায়মন্ডের নেকলেস, নাকফুল ও রিংয়ের পাশাপাশি একটি স্কুটি, 125 সিসি মোটরসাইকেল ও আইফোন সহ 25টি পুরস্কার দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হাউসের কর্ণধার সোমেন সাহা। আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও মডেল। সোমেন সাহা বলেন, আগামীতে ডায়মন্ড হাউসের পক্ষ থেকে ক্রেতাদের জন্য আরও অনেক বেশি চমক থাকবে। একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 দেশের সংবাদে। পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে ঘুষ নেওয়ার অভিযোগে মাদারীপুর জেলার সাবেক এসপি ও বর্তমান ডিআইজি সুব্রত কুমার হালদারকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। দুপুরে সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক নূর মোহাম্মদ আবু শাহরিয়ার কবির এই আদেশ দেন। আদালতে দেয়া দুদকের অভিযোগপত্র অনুযায়ী সুব্রত কুমার হালদার 2019 সালে মাদারীপুর পুলিশ সুপারের দায়িত্বে থাকাকালে কনস্টেবল পদে নিয়োগে দুর্নীতি হয়। 2023 সালে 5 জুলাই সুব্রত কুমার হালদার সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। দুপুরে এই মামলা আদালতে জামিনের আবেদন করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। পুলিশ কনস্টেবল নিয়োগের রিক্রুটের বিষয়ে 47 লক্ষ টাকা ঘুষ গ্রহণের অপরাধে তার বিরুদ্ধে দুদক দীর্ঘদিন তদন্ত করে সেই তদন্তে তার বিরুদ্ধে চার্জশিট আসে। আজকে তিনি স্বেচ্ছায় এসে বেইল চায় বিজ্ঞ জেলা জজ আদালতে। বিজ্ঞ জেলা জজ আদালতে আমরা রাষ্ট্রপক্ষে তীব্র আপত্তি করি এবং জেলা জজ আদালত সন্তুষ্ট হয়ে তার বেইল ক্যান্সেল করেন এবং তাকে হাজতে নেন। বকেয়া বেতন ভাতা পরিশোধ এবং বন্ধ পাটকল রাষ্ট্রীয়ভাবে পুনরায় চালুর দাবিতে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের খুলনার আঞ্চলিক কার্যালয় ঘেরাও করেছে শ্রমিকরা। সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত দৌলতপুর জুট মিল ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা মিছিল নিয়ে বিজেএমসি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় শ্রমিকরা বলেন, 2020 সালে দেশের 26টি রাষ্ট্রীয় পাটকল একযোগে বন্ধ করে দেয় তৎকালীন সরকার। তাদের পরিশোধ করার কথা থাকলেও এখন পর্যন্ত 5টি পাটকলের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি। দ্রুত তাদের পাওনা পরিশোধ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিকরা। এছাড়াও বন্ধ পাটকল রাষ্ট্রীয়ভাবে পুনরায় চালুরও দাবি জানান। শেরপুরের শ্রীবরদীতে নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে 1.5 বছর বয়সী 2 যমজ কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নানাবাড়ি বেড়াতে এসে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় শিশু রেজওয়ানা ও রেজবানা। পরে তাদের দেখতে না পেয়ে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন তারা। পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে ভুক্তভোগী এক শিক্ষার্থীর দায়ের করা মামলায় অভিযুক্ত 5 শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে অভিযুক্তদের কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। ভুক্তভোগীদের অভিযোগ, অশোভন অঙ্গভঙ্গি, বিভিন্নভাবে হুমকি প্রদান সহ
নানাভাবে তাদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো অভিযুক্তরা। কুষ্টিয়া দৌলতপুরে মা ছেলেকে শ্বাসরোধ করে হত্যার দায়ে ৩ আসামি মৃত্যু দণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সোহানী ভূষণ এই রায় দেন। এছাড়া প্রত্যেক আসামিকে 50,000 টাকা জরিমানা অনাদায়ে 1 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার পর আসামিদের কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়। কুষ্টিয়া জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আবু সাইদ মোহাম্মদ ইলিয়াস জানান, রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করেন। ঢাকার ধামরাইয়ে অ্যাম্বুলেন্স যোগে স্ত্রীর মরদেহ বাড়ি নেয়ার পথে নিহত হয়েছেন স্বামী। এ ঘটনায় আহত হয়েছেন আরও 9 জন। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুরি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রীর মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স যোগে মানিকগঞ্জের উদ্দেশ্যে বাড়ি ফিরছিলেন পরিবারটি। পথিমধ্যে অ্যাম্বুলেন্সটি ধামরাইয়ের বাথুলি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ভুক্তভোগীর স্বামী নিহত হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির দুই পক্ষের একই স্থানে কর্মসূচির আহ্বানকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে প্রশাসন। বেলা 11টার দিকে বিএনপির এক পক্ষ স্থানীয় কৃষ্ণনগর এলাকায় আঞ্চলিক সড়কে গাছ ফেলে যোগাযোগ বন্ধ করে দেয়। ঘণ্টাখানেক পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। এদিকে 144 ধারা বলবৎ থাকা বাঞ্ছারামপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল চলছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকায় 144 ধারা চলবে। রাজশাহীতে পদ্মার পানি নেমে যাওয়ায় জেগে ওঠা চরে ফসল বুনতে ব্যস্ত চর এলাকার চাষিরা। মাসখানেক ধরে পদ্মার বিস্তীর্ণ চরে ভুট্টা, বাদাম, মসুর ডাল, খেসারি, টমেটো, চীনাবাদাম, বেগুন সহ বিভিন্ন ফসল চাষ শুরু করেছেন তারা। কৃষি বিভাগ জানিয়েছে, পদ্মার চরে ফসল ফলাতে কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হচ্ছে। মতিউর মর্তুজা তথ্যে রঞ্জু মাহমুদের ছবিতে ডেস্ক রিপোর্ট। মাটির বুকে জেগে উঠেছে সবুজ প্রাণ। এ যেন নিষ্প্রাণ চরে জীবনের আহ্বান। পদ্মা নদীর পানি নেমে যাওয়ায় জেগে ওঠা চরে ফসল বুনতে শুরু করেন চাষিরা। মাসখানেক আগে থেকেই চলে রোপণ। এমনই এক চাষি রাজশাহীর শ্রীরাম এলাকার সরোজ আলী জানান, এবার 5 বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। পলি পড়ায় চরের জমিতে উৎপাদন ভালো হয়। বিঘা প্রতি 40 মণ ভুট্টার আশা করেন তিনি। চরে আপনার হলো গম, ভুট্টে, খেসারি, শিয়াঞ্জা, মসুর, এগুলা সব আবাদ লাগানো ভালোই হয়েছে। আপনার এখনো সময় আছে, 2 থেকে 2.5 মাস লাগবে। আর কৃষি বিভাগ বলছে, চরের ফসল চাষ ও উৎপাদন বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হচ্ছে। চর এলাকায় তো আমাদের বিভিন্ন ব্লক আছে, সেই ব্লকে উপসহকারীরা থাকেন। উপসহকারীরা আমাদের কৃষি প্রযুক্তি সম্প্রসারণের জন্য বিভিন্ন প্রদর্শনী দিয়ে থাকে কৃষকদের এবং ট্রেনিং দেওয়া থাকে, ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। চর এলাকার জন্যই একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের আওতায় আমাদের এই রাজশাহী জেলায় পবা, গোদাগাড়ি, বাঘাতে কিন্তু আমাদের কাজ চলছে। রাজশাহী জেলায় পদ্মার চরে 10,187 হেক্টর জমিতে 54,923 মেট্রিক টন ফসল উৎপাদন হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল দেশের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।